যশোরের শার্শায় মসজিদে দেলোয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া করায় মসজিদের আশরাফুল ইসলাম আশা নামে এক ইমামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত ইমাম আশরাফুল ইসলাম আশা উলাশী ইউনিয়নের গিলাফুল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি গিলাফুল জামে মসজিদের ইমাম। গত শুক্রবারে আমি দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, ওনার জন্য দোয়া করেছিলাম। এবং ছেলের পাপের জন্য মায়ের শাস্তি, পাপ কথাটা কোট আনকোট। ছেলে যা বলেছে আমাদের শুনলে মনে হবে এটা পাপ হয় কিভাবে, কিন্তু এক অসভ্য বর্বর সমাজ বা রাষ্ট্র বানিয়ে ফেলেছে বাংলাদেশকে ক্ষমতাসীন সরকার। পিএইচডি গবেষক সন্তান বিদেশে বসে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আর বৃদ্ধ মাকে দেশে বসে জেল হাজতে যেতে হয়েছে। ভাবছেন এমন কোন দেশ থাকতে পারে যেই দেশে বৃদ্ধ মাকে জেল হাজতে যেতে হলো সন্তানের জন্য, সন্তানের ন্যায় নিষ্ঠাবান ফেসবুকে পোস্ট করার জন্য। হ্যাঁ, আমি সেই দেশের কথা বলছি যেই দেশটির নাম হচ্ছে বাংলাদেশ। আপনারা জানেন যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে দেশের মানুষের স্বাধীনতার জন্য, বাক স্বাধীনতার জন্য, মানুষের মুক্তির জন্য। কিন্তু আজ অবধি পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয়নি, মানুষের মুক্তি মেলেনি, মানুষের গণতান্ত্রিক, মানুষের মূল্যবোধ, মানুষের বাক স্বাধীনতা, পত্রপত্রিকার স্বাধীনতা থেকে শুরু করে সকল জায়গায় আজ অবধি পর্যন্ত আমরা নিষ্পেষিত, নির্যাতিত, অপমানিত। Aloha everybody. Like so many people around the world, Michelle and I have... নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে সমর্থন জানিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি একটি চিঠি ইস্যু করেছেন এবং আপনার গুরুত্বপূর্ণ কাজ করতে অব্যাহতভাবে স্বাধীনতা পাবেন। ডক্টর ইউনূসকে ওবামার চিঠি। পিএইচডি গবেষক সন্তান বিদেশে বসে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আর বৃদ্ধ মাকে দেশে বসে জেল হাজতে যেতে হয়েছে। ভাবছেন এমন কোন দেশ থাকতে পারে যেই দেশে বৃদ্ধ মাকে জেল হাজতে যেতে হলো সন্তানের জন্য, সন্তানের ন্যায় নিষ্ঠাবান ফেসবুকে পোস্ট করার জন্য। হ্যাঁ, আমি সেই দেশের কথা বলছি যেই দেশটির নাম হচ্ছে বাংলাদেশ। আপনারা জানেন যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে দেশের মানুষের স্বাধীনতার জন্য, বাক স্বাধীনতার জন্য, মানুষের মুক্তির জন্য। কিন্তু আজ অবধি পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয়নি, মানুষের মুক্তি মেলেনি, মানুষের গণতান্ত্রিক, মানুষের মূল্যবোধ, মানুষের বাক স্বাধীনতা, পত্রপত্রিকার স্বাধীনতা থেকে শুরু করে সকল জায়গায় আজ অবধি পর্যন্ত আমরা নিষ্পেষিত, নির্যাতিত, অপমানিত। আপনারা জানেন যে গত 2 দিন ফেসবুকে একটি বিষয় খুব বেশি গুরুত্বের সাথে প্রকাশ পেয়েছে এবং জনমনে যেটা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের বক্তব্য এসেছে। আপনাদেরকে একটা ছবি দেখাই। এই হচ্ছে সেই বৃদ্ধ মহিলা যাকে অ্যারেস্ট করা হয়েছে, আর এই হচ্ছে তার বাড়ি ঘর যেটাকে ভাঙচুর করে তছনছ করে দেয়া হয়েছে। এই বৃদ্ধ মহিলা হচ্ছে আল্লামা সাঈদীর মৃত্যুর পর তাকে নিয়ে লেখালেখির জেরে আমেরিকার প্রবাসী ছেলেকে না পেয়ে তার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার 20 আগস্ট খুলনার খালিশপুর থানায় ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত আনিসা সিদ্দিকার ছেলে তানজিলুর রহমান যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটিতে পিএইচডিতে গবেষণারত এবং বুয়েটের সাবেক শিক্ষার্থী ছিল। তিনি অভিযোগ করেছেন আল্লামা সাঈদীকে নিয়ে তিনি ফেসবুকে লেখালেখি করায় তার বৃদ্ধ মাকে কোনো ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করেছে পুলিশ। চিন্তা করেন, যেই ভদ্র মানুষটি তানজিলুর রহমান একজন বুয়েটের সাবেক মেধাবী শিক্ষার্থী, প্লাস বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লেখালেখি করছেন, তিনি বর্তমানে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম ধরেছেন। এই অপরাধে 10 মাস 10 দিন যেই মা সন্তানকে গর্ভে ধারণ করেছে, সেই মাকে এই বৃদ্ধ বয়সে আজকের জেলের মধ্যে বন্দী থাকতে হচ্ছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন যে ব্যক্তিটি এই লেখালেখি করেছেন, তার অপরাধ ছিল এই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যখন মৃত্যুবরণ করেছেন বা তাকে মৃত্যুর কোলে ঢুলে দিয়েছে বিনা চিকিৎসায় অবৈধ ফ্যাসিবাদী এই সরকার, তখন আজকের এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে দাঁড়িয়েও আবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন সেই সুখরঞ্জন বালী। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সুখরঞ্জন বালী সরকার পক্ষের একজন সাঈদীর বিরুদ্ধে সাক্ষী ছিলেন, মানে সরকার তাকে চেপে ধরে সাক্ষী বানাতে চেয়েছেন। কিন্তু এই সুখরঞ্জন বালী সরকার পক্ষের সাক্ষী না থেকে তিনি সাঈদীর পক্ষে অবস্থান নেয়ার কারণে, মানে মিথ্যা কথা তিনি প্রচার করবেন না বিধায়, সত্য প্রচার করবেন বিধায় তিনি সাঈদীর পক্ষে অবস্থান নেন। অবস্থান নেয়ার কারণে তাকে কোর্টের চত্বর থেকে গুম করা হয়েছিল
এবং দীর্ঘ 5 বছর তিনি ভারতের একটি কারাগারে বন্দী ছিলেন, যেটা তিনি নিজে স্বীকার করেছেন। এই সুখরঞ্জন বালি যখন আবার দেশে ফেরত এসেছেন, তখন আবার এই অগণতান্ত্রিক সরকার তাকে চাপের মধ্যে রেখেছে। তারপরেও গত কয়েকদিন পূর্বে যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের জানাজায় লক্ষ লক্ষ লোক হয়েছে পিরিজপুরে, তখন এই সুখরঞ্জন বালি প্রকাশ্যে এসেছেন এবং তিনি তার নতুন করে আবার স্টেটমেন্ট দিয়েছেন, বলেছেন যে সাঈদী সাহেব নির্দোষ এবং সাঈদী সাহেবের এই যত যাবতীয় হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বেশ কিছু কথা বলেছেন এবং তার বিচার নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন। তিনি অপরাধী নন, তার ভাইকে কেউ খুন করেনি, মানে এই সাঈদী সাহেব খুন করেনি, এভাবে করে তিনি স্পষ্ট মন্তব্য করেছেন। কিন্তু আজকে দুঃখিত যে সেই সত্যবাদী সুখরঞ্জন বালিকে যেমন জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার হতে হয়েছে, হিন্দু হওয়া সত্ত্বেও তাকে পরবাসে গিয়ে জেলের মধ্যে থাকতে হয়েছে, সত্য কথা বলার কারণে বাংলাদেশে ওই ব্যক্তিকে জামাত ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, এ ধরনের বিভিন্ন কারণে আজকের সেই সুখরঞ্জন বালির নতুন করে আবার আলোচনায় চলে এসেছে। তো সেই সুখরঞ্জন বালিকে কেন্দ্র করে এই তানজিল নামক ভদ্র ভাইটি, যিনি পিএইচডি গবেষক, বুয়েটের সাবেক মেধাবী শিক্ষার্থী, স্বভাবতই আমাদের এদেশে মেধাবী শিক্ষার্থীদের কোনো মূল্য নেই। তো সে কারণেই বিদেশে যখন পিএইচডি করতে গিয়েছেন, সেই পিএইচডি গবেষক তার গবেষণালব্ধ জায়গার বাহিরেও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে কথা বলার অধিকার আছে। আর আমার এই ভাইটি সেই কাজটি করেছেন যে তিনি সুখরঞ্জন বালির ইস্যু বা সাঈদী ইস্যুতে লেখালেখি করেছেন, যেটা বাংলাদেশের বহু মানুষ তাদের পেজে, ওয়ালে শেয়ার করেছে। যেটা হয়েছে সেটা হচ্ছে, সেই ভাইটি এটা কেন করেছে, কেন বেশি পরিমাণ শেয়ার হয়েছে, সেই কারণে তার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযোগের ভিত্তিতে, এবং তারা থানা থেকে পুলিশ ডেকে এনে তারপরে নির্যাতন করেছে, তাকে গ্রেপ্তার করেছে, তাকে জেলখানায় বন্দী রেখেছে। আজ এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে আপনার প্রিয় মাতৃভূমি, যেই মাতৃভূমিকে স্বাধীন করার জন্য আপনারা 1971 সালে রক্ত দিয়েছেন। বাংলাদেশের আমার বাবা মা, আত্মীয় স্বজন যারা যেখানে ছিলেন, তারা বিভিন্ন জায়গা থেকে অবদান রেখে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে এই দেশকে উপহার দিয়েছেন, স্বাধীন করেছেন। সেই দেশে 52 বছর পরের ইতিহাস বলছি, ছেলে আছেন যুক্তরাষ্ট্রে আর আমরা আছি বাংলাদেশে, আর মা এখন জেলের মধ্যে বন্দী। এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? এটা কোনো, আমি সেই নাৎসি বাহিনীর গল্প বলছি না, কিংবা আমাদের স্বাধীনতার ইতিহাস বাদ দিয়ে পরাধীন কোনো রাষ্ট্রের কথা বলছি না। আমরা দাবি করছি সাংবিধানিকভাবে আমরা স্বাধীন, আমরা দাবি করছি বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আসলে কি আমরা স্বাধীন হতে পেরেছি? আগে আমরা ভিনদেশী মানুষদের কাছে বন্দী ছিলাম, তাদের কাছে আমরা নির্যাতনের ছিলাম, অপমানিত, অপদস্থ হতাম, চাকরিতে বাকরিতে বৈষম্যের শিকার হতাম। আজ নিজ দেশের পুলিশের কাছে, নিজ দেশের সরকারের কাছে আমরা এখন ভূমিহীন বস্তুতে পরিণত হয়েছি, ভূমিহীন নাগরিকে পরিণত হয়েছি। রাষ্ট্র আছে, সব আছে, কিন্তু আপনার অধিকার নেই। আজকের এই তানজিলের সাহেবের মাকে গ্রেপ্তার করে চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে অবৈধ এই ফ্যাসিবাদী সরকার। আমি মনে করি এ ধরনের ন্যাক্কারজনক ইতিহাস পৃথিবীতে আর দুই একটা আপনি দেখাতে পারবেন কিনা আমার কাছে সন্দেহ। আপনি যদি কাউকে অ্যারেস্ট করেন, সেটার একটি নির্দিষ্ট আপনার কাছে তথ্য থাকতে হবে। এদেশে এখন তথ্য দেওয়া হয় কি, অ্যারেস্ট করার পরে কিছু সাজিয়ে গুজিয়ে কোরআন শরীফ, কিছু ইসলামিক বই টই ডেকে আনা হয়, টেবিলে সাজানো হয়, আর আশেপাশ থেকে পারলে দুই একটি মদের বোতল নিয়ে আসা হয়, রাইফেল টাইফেল নিয়ে আসা হয়, বা অগ্নেয়াস্ত্র যাবতীয় সরকারের তত্ত্বাবধানে নিয়ে এসে একটা ছবি তুলে তারপরে সেখান থেকে তাকে আসামি করা হয়। অবাক করা কাণ্ড, আমি তানজিল সাহেবের একটি স্ট্যাটাস পড়েছিলাম এবং তার মাকে নিয়ে তার করুণ একটি লেখা পড়েছিলাম যে এ যাবৎকালের ইতিহাসে আজ পর্যন্ত তার মা কোনোদিন ঘরের বাহিরে বেপর্দা বের হননি, সবসময় পর্দা করেছেন। ইভেন দো বয়োবৃদ্ধ অবস্থায় তিনি পর্দা মেনটেন করছেন। এই প্রথম যার একটি ধর্মীয় স্বাধীনতাকেও খর্ব করে দিয়েছে অবৈধ ফ্যাসিবাদী সরকার, তাকে পুলিশ অ্যারেস্ট করে তার ছবি সহ তারপরে সেখানে প্রকাশ করেছে। তাহলে এই ভদ্রমহিলার ধর্মীয় কাজও পালন করার কোনো অধিকার নেই। এটা তো স্বাধীন হতে পারে না, এটার নাম তো দেশ হতে পারে না। আমাদের ফুঁসে ওঠা উচিত সমগ্র বাংলাদেশ সহ বিশ্বময় সকল নাগরিকদের, এবং আমাদের এই সকল ইস্যু স্পেসিফাই করে
জনগণের এই যে আজকের দুর্দশা সেগুলোকে ফাইন্ড আউট করে আজকের বিশ্বের সকল মোড়লদের কাছে পৌঁছে দিতে হবে। সকল ধরনের যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করছেন আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, এটা কোনো ব্যক্তি বিশেষ নয়, এটা যে দলের হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, তার স্বাধীনভাবে কথা বলার, স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু আজ আমার এই তানজিল ভাইয়ের পরিবারটি সম্পূর্ণ বিপদগ্রস্ত। তার পরিবারের মাকে গ্রেপ্তার করে যেমন ছেলের হৃদয়ে রক্তক্ষরণ করছে, পাশাপাশি আমি মনে করি 18 কোটি জনগণ আজকের হৃদয়ে পাথর চেপে বসে আছে, রক্তক্ষরণ হচ্ছে। আমিও একজন মায়ের সন্তান। আমার মা আমার জন্য কখনোই দায়ী হতে পারে না, আমার বাবা আমার জন্য কখনোই দায়ী হতে পারে না। কিন্তু আমরা কি দেখছি, বাংলাদেশে বিভিন্ন নামে বেনামে যখন অ্যারেস্ট করা হয় কিংবা কারো বিচার করে হত্যা করা হয়, ফাঁসি দেয়া হয়, পরক্ষণেই দেখা যায় তার সন্তানকে গুম করা হয় অথবা বিচার করে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়, ভিন্ন মামলায় তাদেরকে অ্যারেস্ট করার চক্রান্ত করা হয়। আমি মনে করি এই সকল অন্যায় গর্হিত কাজ আমার নাগরিকদের যে বেসিক বৈশিষ্ট্য থাকা দরকার, নাগরিকদের যে বেসিক তার যে অধিকার থাকা দরকার, সেটার উপরে চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন। আজকের এই তানজিল সাহেবের মায়ের মুক্তি চাই, বাংলাদেশের মানুষের মুক্তি চাই, আর সকল মানুষের মুক্তির একমাত্র উপায় শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতা থেকে তাড়িয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আসুন আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করি, বাংলাদেশের মানুষের মুক্তির মিছিলে ঐক্যবদ্ধভাবে সামিল হই। ছেলের পাপের জন্য মায়ের শাস্তি, পাপ কথাটা কোট আনকোট। ছেলে যা বলেছে আমাদের শুনলে মনে হবে এটা পাপ হয় কিভাবে, কিন্তু এক অসভ্য বর্বর সমাজ বা রাষ্ট্র বানিয়ে ফেলেছে বাংলাদেশকে ক্ষমতাসীন সরকার। ফলে ছেলে যা বলেছে এটা পাপই, আসলে সত্যিই পাপ। এই পাপ অবশ্য আমরা অনেকেই করছি। এই পাপটা, যে পাপটা যে ছেলের কথা বলছিলাম, সেই ছেলে নিজে খুঁজে পাপ করেছে, আমিও একই পাপই করেছি। উনি দেলোয়ার হোসেন সাঈদীর যে মামলা, সেখানে যিনি সাক্ষী ছিলেন সুখরঞ্জন বালি, তাকে নিয়ে যা যা হয়েছে সেগুলো নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। ওনার নাম হচ্ছেন তানজিলুর রহমান। উনি একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন, বুয়েট ছাত্র। মানে এটারও এক ধরনের ইম্প্যাক্ট আমাদের সোসাইটিতে আছে। বাবা বুয়েটের ছাত্র, আমেরিকাতে পিএইচডি করছে, সুতরাং তার কথা বা তার মা একটু স্পেশাল। আমি প্রায় বলি যে এই ব্যাপারগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। কেউ কেউ বলে মেধাবী ছাত্রের মা, না, খুব সাধারণ একজন নাগরিক, একেবারে প্রান্তিক যে কেউ। প্রথম কথাটা হচ্ছে উনি কি অপরাধ করেছেন, দ্বিতীয় কথাটা হচ্ছে উনি অপরাধ যদি করেন তার জন্য তার মাকে শাস্তি দিতে হবে, সেই প্রশ্ন। অপরাধ কি উনি করেছেন? তানজিলুর রহমান যেটা করেছেন, সুখরঞ্জন বালি, বাংলাদেশের কোনো একদিন আমরা একটা গণতান্ত্রিক সমাজ তৈরি করব, এই সরকার তো আজীবন থেকে যাবে না, এটা শিওর। 10, 15, 20 আপনারা আরো বাড়াতে থাকেন, পতন তো হবে। কোনো একদিন এই সময়গুলোর ইতিহাস লেখা হবে। সেদিন লেখা হবে কিভাবে একটা বিভৎস স্বৈরাচারী সরকার তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বল প্রয়োগ এবং বল প্রয়োগজনিত ভীতি ব্যবহার করে। তানজিলুর কি লিখেছেন? সুখরঞ্জন বালিকে নিয়ে যা যা হয়েছে, তাকে তুলে নিয়ে যাওয়া, সুখরঞ্জন বালি কিভাবে ফিরে আসলেন, পরে উনি প্রকাশ্যে আসলেন এবং ক্লিয়ারলি বললেন জনাব দেলোয়ার হোসেন সাঈদী কোনোভাবেই তার ভাইয়ের হত্যার সাথে জড়িত না। কথা সোজা। দেলোয়ার হোসেন সাঈদীর ওপরে অবিচার হয়েছে, তার জন্য দেলোয়ার হোসেন সাঈদীর দলকে বা তাকেও সমর্থন করার প্রয়োজন নাই। একটা গণতান্ত্রিক সমাজে প্রত্যেকটা নাগরিক ইনসাফ বা ন্যায় বিচার পাওয়ার জন্য ইকুয়ালি উপযোগী, তাকে সেটা দিতে হবে। এই তো বেসিক কথা। উনি একটা জিনিস যোগ করেছেন উইচ ইজ ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ট্রু, যে আমাদের মেইন স্ট্রিম মিডিয়া এই যে সুখরঞ্জন বালি যা যা করলো এটাকে নিয়ে যথেষ্ট গুরুত্ব পাওয়ার মতো একটা বিষয় ছিল, সেটা নিয়ে কথাবার্তা বলেনি। তার ফল হিসাবে কি হলো, আমি একটু ওনার স্ট্যাটাস থেকে পড়ি। খুলনার বয়রা এলাকার হাজী ফয়েজউদ্দিন সড়কে তার নানা বাড়িতে স্থানীয় যুবলীগ নেতারা পুলিশ নিয়ে হাজির হয়ে তাণ্ডব চালায় ও লুটপাট করে। 2টা ল্যাপটপ ও নগদ টাকা নিয়ে যায়। তার মামা সিদ্দিক শহীদকে মারধর করে। তার মা আনিসা সিদ্দিকা প্রতিবাদ জানানোয় পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এই সময় 2জন ভাড়াটিয়া এগিয়ে আসে, তাদেরও নিয়ে গেছে। খুব সোজা আমরা বুঝতে পারছি ঘটনা কি হয়েছে, ঘটনা কি হয়। কারণ এটা তো নতুন না। আমাদের একজন যদি নাম করি, আমাদের যারা বাইরে থেকে কাজ করছেন তাদের প্রত্যেকের পরিবারকে
তাসনিম খলিলের পরিবারকে হুমকি দেওয়া হয়েছে, মানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, জুলকারনাইন সায়েরের ভাইকে আক্রমণ করা হয়েছে, কনক সরারের বোনকে গ্রেফতার করা হয়েছে, পিনাকি ভট্টাচার্যের ফ্যামিলির সাথীর প্রতিও পুলিশের এ ধরনের চাপ প্রয়োগের কথা আছে। তার মানে আপনি বাইরে থেকে তো কথা বলবেন, আপনাকে তো ধরা যাচ্ছে, এবং আমাকে ধরা যাবে। এবং আমি মাঝে মাঝে ফান করছি, গতকালকের ঘটনার পর থেকে আমার মাকেও বলছিলাম, মা ভয় পান আমি যেসব কথা বলি সেসব ঝুঁকিপূর্ণ কিনা, যেহেতু আমি দেশে আছি, সরকার যদি খেতে চায় ধরতে চায় আমাকে ধরতে পারবে। সো আমার মা সেফ। কথাটা কি অসভ্য শোনাচ্ছে খেয়াল করুন, যে আমি সন্তান হিসাবে সেফ ফিল করছি যে আমাকে ধরবে, আমার বাবা মাকে ধরবে না, আমার বয়স্ক বাবা মাকে না। তানজিলুর দেশে ছিল, তার মাকে ধরে নিয়ে গেছে, আগেও এরকম চর্চা আছে, সুতরাং এটা এরকমই হবার কথা। এই প্রসঙ্গে আইজিপি অবশ্য ব্যাখ্যা দিয়েছেন, আমরা অবশ্য এক্সপেক্ট করি না একজন আইজিপি স্বীকার করবেন এই কারণে হয়েছে, এবং আমরা জানি যে এই আইজিপি আমেরিকার স্যাংশন প্রাপ্ত আইজিপি। উনি বলছেন যে ছেলের ফেসবুক স্ট্যাটাসের সাথে তার মায়ের গ্রেফতারের কোনো সম্পর্ক নেই। ওনার বক্তব্যটা হলো এরকম: বিষয়টি আমি পরিষ্কার করতে চাই, খুলনার একজন জামায়াতের নায়েবে আমিরের বাসায় নাশকতা ও আইনশৃঙ্খলার অবনতির ঘটনা ঘটানোর একটি ষড়যন্ত্র চলছিল, সেখানে গোপন বৈঠকে অনেকে জড়ো হয়েছিল। সেই তথ্য পেয়ে আমরা সেখানে যাই এবং অভিযান পরিচালনা করি, 3 জনকে গ্রেফতার করেছি। আমাদের জানা ছিল না তারা 3 জন কে বা কারা। আমরা যাদের গ্রেফতার করেছি তাদের মধ্যে একজন মহিলা ও 2 জন পুরুষ। তিনি আরও বলেন, ওই নারীকে গ্রেফতারের পর আমরা জানতে পারি তার প্রবাসী ছেলে ফেসবুকে পোস্ট করেছিলেন, গ্রেফতারের সাথে তার সম্পর্ক নেই। মানে বাংলাদেশের পুলিশ যখন বিরোধী দলের উপরে বা ভিন্নমত পোষণকারীর উপরে কোনো রকম কোনো পদক্ষেপ নেয়, তাত্ত্বিকভাবে বলছে, এমনকি সত্য কথা বললেও সেটাকে বিশ্বাস করার মতো একজন মানুষও নেই এই দেশে, একজন মানুষও নেই। আর এটার মানে কি আমরা খুব ভালো মতো বুঝি। তাদের কথা বিশ্বাস করার কোনো কারণে কি ঘটেছে সেটা ঘটেছে। কেন করে সরকার এটা, এবং তা দিয়ে আমরা আসলে আর কি বুঝতে পারি? প্রথম কথাটা হচ্ছে, আমি দীর্ঘদিন থেকে দেখছি এই সরকার কতগুলো এক্সট্রিম এক্সাম্পল তৈরি করে, আপনাকে কতগুলো এক্সট্রিম উদাহরণ দিয়ে ভয় দেখানোর চেষ্টা করে। আপনার তো টিকে আছেন ভয়ের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে। ধরুন ক্লাস 9-এ পড়ে একজন ছেলে, সে ফেসবুক স্ট্যাটাসের কারণে তাকে আপনি জেলে নিয়ে গেলেন। খাদিজা যখন গ্রেফতার হয় তার বয়স 17 ছিল, সে আইনত শিশু, তাকে আপনি জেলেই নিতে পারেন না। তাদের জন্য আলাদা জায়গা আছে, কিশোর সংশোধনাগার নিলেন। এবং শুধু সেটা না, শেষ পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতির নেতৃত্বে যখন 4 মাসের জন্য তার জামিন শুনানি স্থগিত করেছে, খাদিজা 1 বছরের বেশি পার হয়ে গেছে, আরও কয়েক মাস পর তখন যদি জামিনও হয়। ফলে আপনি এক্সট্রিম উদাহরণ তৈরি করছেন। আপনি এই নারীকে, যথেষ্ট বয়স হয়েছে একজন নারীকে গ্রেফতার করছেন, সুতরাং আপনি কতগুলো ভয়ঙ্কর এক্সাম্পল সমাজে তৈরি করছেন। এবং কেউ বিদেশে যারা আছো আর যারা আছে, তোমরা সতর্ক হও, আরও কেউ নতুন করে তৈরি হয় কিনা। এবং দেশের মধ্যেও যারা আছে তারা দেখছে যে এই ঘটনাগুলো, এই ভয়ঙ্কর রকম রাগঢাক ছাড়া বল প্রয়োগ সরকার করতে পারে, সেটা সেই কারণে তাদের হবে। তবে ইন্টারেস্টিং হলো, এখানে বিশেষ ক্ষমতা আইন বা 54 ধারায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এরপর যে কোনো কিছু আপনি নাশকতা, সন্ত্রাস বলে দিতে পারেন, বাসায় পিস্তল রাখতে পারেন, এখানে করেন নেই, তাকে আপনি ঝামেলা করবেন। কেন হয় আমি ধারণা করি, বা আমি মানে এই মুহূর্তে সরকার যে ধরনের চাপে আছে, যে ধরনের সার্ভেইলেন্সের মধ্যে আছে, তাকে পশ্চিমা যেভাবে দেখছে, সেই জায়গায় বসে এরকম একটা কথা বলা অ্যাপারেন্টলি আপনার মনে হবে যে সরকার কি বোকামি করছে, অথবা এটা করে কি সরকারের ক্ষতি হলো না। আমার টেক হচ্ছে, রিসেন্ট টাইমসে সরকার কিন্তু তুলনামূলকভাবে অ্যাগ্রেসিভ বিহেভ করছে, বিএনপির ওপরও করছে, বিএনপির লোকজনকে গ্রেফতার করছে, হামলা হচ্ছে। সাথে এটাকে আপনি যদি যোগ করেন, তাহলে একটা পারসেপশন এরকম হতে পারে যে আপনি আসলে অস্থির। আক্রমণাত্মক যে কেউ, একটা প্রাণীও আক্রমণাত্মক হয়ে ওঠে যখন সে ইনসিকিউর ফিল করে। সরকারের আক্রমণটা দেখে, এই আক্রমণাত্মক প্রবণতা, বডি ল্যাঙ্গুয়েজ, সবাই যেভাবে কথা বলে, তাতে আপনি ধারণা করতেই পারেন যে সরকারের মধ্যে কোথাও না কোথাও চরম অস্থিরতা এবং ভীতি আছে। এই হামলাগুলো করে, গ্রেফতারগুলো করে আপনি আসলে সেই ভীতিটার বহিঃপ্রকাশ আমরা হিসেবে ধরে নেব। সুতরাং এক অর্থে সরকারকে যখন আমরা এরকম বিভৎস কাণ্ড ঘটাতে দেখি, সেটা এক অর্থে আসলে আমরা খুব নেগেটিভলি না দেখা, এই অর্থে যে এটা সরকারের সময় খুব খারাপ যাচ্ছে, সেটারও একটা বহিঃপ্রকাশ সেটা হতে পারে, এবং সেটা হওয়ার সম্ভাবনাই আমি বেশি বলে মনে করি। সিকিউর থাকলে সরকার এই সময় অন্তত এগুলো নিয়ে, এই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড তারা দেখে। গুরুত্বপূর্ণ কাজ করতে অব্যাহতভাবে স্বাধীনতা পাবেন, ডক্টর ইউনূসকে ওবামার চিঠি।
বাংলাদেশি অর্থনীতিবিদ, শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ রোববার মোহাম্মদ ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেজে চিঠিটি শেয়ার দেওয়া হয়েছে। চিঠির শুরুতে প্রিয় প্রফেসর ইউনূস সম্বোধন করে যুক্তরাষ্ট্রের 44তম প্রেসিডেন্ট ওবামা লিখেছেন, মানুষের পরিবার এবং সমাজকে দারিদ্র্যমুক্ত করে তাদের ক্ষমতায়নের জন্য আপনার প্রচেষ্টা দ্বারা দীর্ঘকাল ধরে আমি অনুপ্রাণিত হয়ে আসছি। 2009 সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সম্মাননা তার গলায় পরিয়ে দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গত 17 আগস্ট পাঠানো ওই চিঠিতে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখায় ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন। 2009 সালে হোয়াইট হাউসে তাদের মধ্যে যে সাক্ষাৎ হয়েছিল সেই বিষয়টি আবার মনে করিয়ে দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ওবামা আশা প্রকাশ করে লিখেছেন, এটা আপনাকে শক্তি যোগাবে যে যাদের অনেকের সম্ভাবনাকে আপনি বিনিয়োগ করেছেন এবং আমাদের মধ্যে যারা সকলের জন্য আরো ন্যায়সঙ্গত অর্থনৈতিক ভবিষ্যতের কথা চিন্তা করছি, আপনি তাদের ভাবনায় রয়েছেন। আমি আশা করি আপনার গুরুত্বপূর্ণ কাজ করতে আপনি অব্যাহতভাবে স্বাধীনতা পাবেন। তিনি চিঠিতে আরো লিখেছেন, 2009 সালে হোয়াইট হাউসে যখন আপনার সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল, আমি বলেছিলাম আপনার কাজ বিশ্বের লাখ লাখ মানুষকে নিজের স্বপ্ন বাস্তবায়নে অনুপ্রাণিত করেছিল। চিঠিতে বারাক ওবামা আরো উল্লেখ করেছেন, আমি আশা করি এটি আপনাকে জানার শক্তি দেবে যে আপনি যাদের সম্ভাবনায় বিনিয়োগ করেছেন এবং আমরা যারা সকলের জন্য আরো ন্যায়সঙ্গত অর্থনৈতিক ভবিষ্যতের বিষয়ে চিন্তা করি তারা আপনার সম্পর্কে ভাবছেন। আমি আশা করি আপনার গুরুত্বপূর্ণ কাজ করার স্বাধীনতা অব্যাহত থাকবে। এদিকে গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখায় 2006 সালে ডক্টর ইউনূসকে শান্তিতে নোবেল প্রদান করা হয়। এরপর তিনি যুক্তরাষ্ট্রের সরকারের প্রেসিডেন্সিয়াল মেডেল এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল পুরস্কার পেয়েছিলেন। 2009 সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেয়েছিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউনূস। সেই সম্মাননা তার গলায় পরিয়ে দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রসঙ্গত, বারাক ওবামা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে সমর্থন জানিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি একটি চিঠি ইস্যু করেছেন এবং তাকে বেশ ভূয়সী প্রশংসা করেছেন এই চিঠির মধ্যে। হঠাৎ করে বারাক ওবামার এই চিঠি বাংলাদেশের জনমন সহ বিশ্বের বাংলা ভাষাভাষী বিভিন্ন মানুষের মনে প্রশ্ন জেগেছে, কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বারাক ওবামার এই ভূয়সী প্রশংসা। যেই দিকে আমরা সকাল সন্ধ্যা শুনছি শেখ হাসিনার পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে বিষদগার, দিন রাত তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা রুটে দিচ্ছে এই অবৈধ ফ্যাসিবাদী সরকার। দুদকের পক্ষ থেকে অবৈধ উপায়ে বিভিন্নভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাপ সৃষ্টি করে বিভিন্ন ধরনের অত্যাচার শুরু হয়েছে। ঠিক সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে প্রশংসায় মেতে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। আপনারা নিশ্চয়ই এই চিঠিটি দেখেছেন এবং এই চিঠিটির সারমর্ম বাংলায় আপনারা বাংলাদেশের বিভিন্ন নিউজ পোর্টালে আপনারা কিন্তু দেখেছেন যে তিনি এই চিঠিটি 17 আগস্ট 2023-এ তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বারাক ওবামা নিজের এই চিঠিটি প্রদান করেছেন। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বাংলাদেশের এই অবৈধ ফ্যাসিবাদী সরকার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত, কারণ তাদের ধারণা যে শেখ হাসিনার পরিবর্তন হলে ডক্টর মোহাম্মদ ইউনূসই হতে পারে আগামী দিনের বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের মূল ভূমিকা পালনকারী, অথবা তারই অধীনস্থ ব্যক্তিবর্গ নিয়ে হয়তো বাংলাদেশের কোনো একটি পরিবর্তনের জায়গার সূচনা তৈরি হতে পারে। যে কারণে শেখ হাসিনা ডক্টর ইউনূস ভীতিতে এখন নয় আরো অনেক আগ থেকেই তিনি কিন্তু রয়েছেন এবং সে কারণে পদ্মা সেতুকে কেন্দ্র করে যখন দুর্নীতি করেছিল শেখ হাসিনা, সেই সময় কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে বিভিন্ন ধরনের কটু কথা কিন্তু শেখ হাসিনা বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি তাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন দেশে বিদেশে আজকের তাদের বিপক্ষে কথা বলছে। শুধু তাই নয়, যখন এই পদ্মা ব্রিজ উদ্বোধন হয় তার আগে আমরা দেখলাম যে বাংলাদেশের অবৈধ ফ্যাসিস্ট এই শেখ হাসিনা তিনি বললেন দুইজন ব্যক্তিকে উদ্দেশ্য করে, একজনকে চুবনি দিয়ে উঠাবেন পদ্মার পানিতে আর একজনকে টুস করে ফেলে দিবেন। তার মধ্যে একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে ওই পদ্মার পানিতে নাকি চুবিয়ে তারপরে উঠাতে চেয়েছেন। সেই শেখ হাসিনারা
যখন আজকের কঠিন থেকে কঠিনতরভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিরোধিতা করছে, সেমিনার করছে, গালগল্প করছে, মানুষের কাছে তার বিরুদ্ধে এমনভাবে বক্তব্য দিচ্ছে যেটা এ যাবৎকালে আমরা শুনিনি যে ব্যক্তিগতভাবে কেউ কারো বিরুদ্ধে এতটা ক্ষিপ্ত হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই ক্ষিপ্ততার মূলত কারণ আমরা যেটা 17 তারিখের নিউজ আজকে পাচ্ছি সেটা শেখ হাসিনা আরো 2-4 দিন 10 দিন আগেই পেয়ে যাচ্ছেন। যখন শেখ হাসিনা দেখছেন যে তার সামনে কাউকে কেউ অনার করছে, সম্মান করছে, তাদেরকে